হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে WBT এর 2021-এর সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান সেট 1-এর যে বিভাগ খ আছে, অর্থাৎ যে শর্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো আজ ডিসকাস করবো। দেখো পেজ নাম্বার তোমাদের 183 পেজের পরে উল্টাবে দেখবে 184। এইটা অ্যাকচুয়ালি আছে তোমার 184 সেট 1 বিভাগ খ। এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আজ টোটাল কমপ্লিট সমাধান করে দেবো। ওকে, তার প্রথম প্রশ্নটা দেখুন কি আছে, 2.1 শূন্যস্থান পূরণ কর। প্রাকৃতিক সৌরপর্দা হলো, প্রাকৃতিক সৌরপর্দা হলো কোনটা এখানে বলা হয়েছে, অর্থাৎ সৌরপর্দা বলতে হচ্ছে যেখানে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি বা ক্ষতিকর রশ্মিগুলোকে যেটা পৃথিবীর মধ্যে প্রবেশ করতে দেয় না, সেটা কি ওজোনোস্ফিয়ার। ওকে, এটা যে ওজোন স্তরকে বলা বা ওজোনোস্ফিয়ার। তার সঠিক উত্তর হবে কি 2.1-এর ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার, তাহলে ওজোনোস্ফিয়ার হচ্ছে সঠিক উত্তর হবে। কারণ ওজোনোস্ফিয়ারের কাজ কি, যে সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি আছে সেটা থেকে পৃথিবীকে রক্ষা করা, একটা সৌর পর্দার মতো যেন কাজ করছে, আঘাত থেকে রক্ষা করছে, সেই জন্য একে বলা হচ্ছে কি প্রাকৃতিক সৌরপর্দা। ওকে, তাহলে দেখো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, এর 2.1-এর অথবা কোশ্চেনটা কী বলে দেখে নাও, গৃহস্থ বাড়ির বজ্র থেকে মূলত ড্যাশ গ্যাস পাওয়া যায়। গৃহস্থ যে বজ্র পদার্থ আছে সেই বজ্র পদার্থে কী গ্যাস পাওয়া যায়, এটাতে পরিবেশ, তোমাদের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার শেষের দিকে দেখবে পরিষ্কারভাবে লেখা আছে বায়োমাস বা বায়োগ্যাস, এইখানটায় লেখাটা আছে দেখবে। মেন গ্যাস যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন গ্যাস। তাহলে এর অথবা হচ্ছে কি, অথবা মিথেন। তাহলে বজ্র পদার্থ থেকে আমরা কী গ্যাস পাবো, মিথেন গ্যাস পাবো। ওকে, এইগুলি পরবর্তীকালে বায়োমাস বা বায়োগ্যাসে রূপান্তরিত হয়ে যায় বা একটা এইভাবে আমরা রূপান্তরিত করতে পারি। বিশেষ করে আমি তোমাদের বলি পরিবেশের জন্য ভাবনার যে শেষের দিকে ব্যাপারটা আছে সেই শেষের দিকে একটু পড়ে নেবে বায়োমাস বা বায়োগ্যাস, ওখানটায় মূল উপাদান কী, গৃহস্থের বজ্র পদার্থ বলতে কোনগুলো বজ্র পদার্থ আছে, সেখান থেকে কী কী গ্যাস পাওয়া যায় ডিটেলসে ওখানে বলা আছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও 2.2 কোশ্চেনটা কী বলে দেখে নাও, ওজন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী। খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। NO এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা ওজন স্তরকে পাতলা করে দেয়। তার সমীকরণগুলো তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে হচ্ছে। 2.2, তো এখানে দেখবে তোমাদের WBT বইয়ে MCQ বা শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া থাকে, তার সত্ত্বেও তোমাদের ভিডিও এই জন্য করে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে বোঝানো যায়। শুধু উত্তর বলে দেওয়া না, যে এর কেন, এর ব্যাকগ্রাউন্ডের এর কেন এটা হলো, তার ব্যাখ্যা, এবং এমনভাবে ব্যাখ্যাটা আলোচনা করা হবে যাতে করে এই কোশ্চেন থেকে অন্যান্য কোশ্চেনও অ্যান্সার তুমি যারা করতে পারো, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে। তা দেখে নাও, আমরা জানি কি NO আছে, NOর সঙ্গে ওজন স্তরের ওজন যে গ্যাস আছে O3 তার বিক্রিয়া ঘটবে। ওকে, অতিবেগুনি রশ্মির সাপেক্ষে UV থাকবে। ওকে, এর সঙ্গে বা সূর্যর কিরণ থাকবে। এরা NOর O3-কে ওজন স্তরকে কী করে ভেঙে দেবে, ভেঙে দিয়ে কী হচ্ছে দেখুন NO2 উৎপন্ন করবে প্লাস O2 উৎপন্ন করবে। এটা কয়েকটা স্টেপে বিক্রিয়াটা ঘটবে। এই যে O2 উৎপন্ন হলো, এই O2টা আবার জাইমান অক্সিজেনে পরিণত হবে, অর্থাৎ O2 এইটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে অক্সিজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, এবার এই যে NO2 উৎপন্ন হলো, এই NO2-র সঙ্গে আবার O বিক্রিয়া করে দেখে নাও আবার NO প্লাস O2 উৎপন্ন করবে। তাহলে এইভাবে বিক্রিয়াগুলো ঘটবে, আবার NO উৎপন্ন হবে, এই NOটা আবার O3-র সঙ্গে বিক্রিয়া করে এইভাবে O3-কে ওজন লেয়ারকে বিয়োজিত করে দেবে। ওকে, তাহলে এইভাবে তুমি সমীকরণগুলো বলে দেবে। তাহলে NO হচ্ছে কি, ওজনের সঙ্গে বিক্রিয়া করে বা সূর্যের আলোতে উপস্থিতিতে NOর সঙ্গে বিক্রিয়া করে NO2 প্লাস O2 উৎপন্ন করবে। O2 আবার বিভাজিত জাইমান অক্সিজেন বা O উৎপন্ন করে দুটো, আবার এই জাইমান অক্সিজেনটা কী করবে, যে উৎপন্ন NO2 ছিল তার সঙ্গে, ওকে, তার সঙ্গে আর এর সঙ্গে বিক্রিয়া করে আবার NO উৎপন্ন করবে, সেই অণুটা আবার গিয়ে আমার ওজনকে অ্যাটাক করবে। তাহলে এইভাবে বিক্রিয়াটা ঘুরতে থাকবে আর ওজন স্তর ধীরে ধীরে পাতলা হতে থাকবে। তাহলে ওজন স্তর যদি পাতলা হয়ে যায় তাহলে ওজন গহ্বর সৃষ্টি হয়, সেখান থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে যাবে। তাহলে আমি যেটা সৌর পর্দা হিসেবে যে অতিবেগুনি রশ্মিকে যেটা আসতে দেয় যেমন বাধা দিয়ে রেখেছিল সেটা হবে না। তার ফলে এই রশ্মি যদি আমাদের বডিতে আসে সেখান থেকে বিভিন্ন শরীরের কোষের পচন ঘটবে, বিভিন্ন রকম অসুখ দেখা দেবে। ওকে, এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও,
কোশ্চেন নাম্বার 2.3, কোশ্চেনটা কী বলে দেখানো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো গ্যাসের মোলার আয়তন গ্যাসটির প্রকৃতির উপর নির্ভর করে। এটা মিথ্যা হবে, কখনো কোনো গ্যাসের মোলার আয়তন গ্যাসটির প্রকৃতির উপর ডিপেন্ড করে না, তাহলে এটা কী হবে, মিথ্যা। তা 2.3 হবে কি, মিথ্যা। ওকে, মিথ্যা হবে। নেক্সট দেখানো 2.4 বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকিউম পাম্প কে নির্মাণ করেন? প্রয়োজনীয় ভ্যাকিউম পাম্প কে নির্মাণ? রবার্ট হুক। ওকে, তাহলে রবার্ট হুক এটা। ওকে, তাহলে এর আনসার হবে কি, রবার্ট হুক কী করে, বয়েলে যে পরীক্ষার যে জন্য প্রয়োজনীয় যন্ত্র যে পাম্প ছিল সেটা আগে ভ্যাকুয়াম পাম্পটা নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নাও 2.5 কোশ্চেন দেখে নাও, কোন শর্তে উত্তল লেন্স পর্দার সদপ্রতিবিম্ব সৃষ্টি করে? উত্তল লেন্স সদপ্রতিবিম্ব তৈরি করে, তাহলে কী শর্ত দেখে নাও, শর্তটা কী হতে হবে? তাহলে অবশ্যই বস্তুটিকে ফোকাস দৈর্ঘ্য এবং ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি দূরত্বে থাকতে হবে। তার মানে তাহলে একটা আমার উত্তল লেন্স আছে, এটা যে ফোকাস দৈর্ঘ্য আছে, যদি এর থেকে দূরে থাকে বস্তুটা, তার দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা সর্বদা কী হবে, সৎ প্রতিবিম্ব হবে। তাহলে সর্বদা কী হবে, সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে একটি উত্তল লেন্স দ্বারা সৎ প্রতিবিম্ব গঠিত করতে হলে অবশ্যই বস্তুটাকে ফোকাস বিন্দু, লেন্সের ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে থাকতে হবে, তবেই সৎ প্রতিবিম্ব গঠিত হবে। যদি কাছে থাকে তাহলে ফোকাস আর আলোক কেন্দ্র দেখে নাও, হচ্ছে আলোক কেন্দ্র বলা হয়। ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে যদি বা ফোকাসের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে সেখানে প্রতিবিম্বটা অসৎ হবে। ভালো করে বুঝে নাও, কোনো বস্তু যদি ফোকাস বিন্দু থাকে, ফোকাসে, সেখানে বস্তুটি সৎ প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু সেটা অসীমে গঠিত হয়ে যাবে। ওকে, অসীমে। আর যদি বস্তুটা আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে কোনো একটা জায়গায় থাকে, সেই ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কি, অসৎ প্রতিবিম্ব করতে হবে। তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন তুমি করতে পারো, সেটা হচ্ছে কি, যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখলে বস্তুর অসৎ এবং সমশীর্ষ বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? সেটা হচ্ছে কি, বস্তুটিকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝে রাখতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 2.5 অথবা কোশ্চেনটা কী বলছে, জলের মধ্যে গঠিত বায়ুর বুদবুদ উত্তল না অবতল লেন্সের মতো কাজ করে? সেটা সঠিক উত্তর হবে কি, অবতল লেন্সের মতো। ওকে, তার 2.5 অথবা হচ্ছে কি, যে অবতল লেন্স। অবতল লেন্স, তাহলে অবশ্যই অবতল লেন্সের মতো আচরণ করবে যদি জলের মধ্যে যে বুদবুদ থাকে সেটা। নেক্সট কোশ্চেন দেখো 2.6, কোশ্চেনটা কী বলে দেখো, মায়োপিয়া বা হর্ষদৃষ্টি প্রতিকারের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কী হবে, উত্তল লেন্স। দেখে নাও কীভাবে আমরা উত্তল লেন্স ব্যবহার করে মায়োপিয়া বা হর্ষদৃষ্টিগুলো দূর করতে পারি। আর এক কনসেপ্টটা দেখে নাও, তাহলে ধরলাম এটা হচ্ছে আমার চোখ। ওকে, তাহলে এখানটায় আমার একটা উত্তল লেন্স আছে, যা চোখের তারা বলা যেতে পারে। তাহলে কোনো বস্তু যদি থাকে বা সেখান থেকে সমান্তরাল আলোকরশ্মি যদি উত্তল লেন্সে আপতিত হয়, সেটা এখানে যেটা রেটিনা সেখানে গঠিত হয়, ওখানে না গঠিত হয়, তার আগেই এরকম করে একটা বিন্দুতে গঠিত হয়ে যায়। তার ফলে এগুলো আমরা দেখতে পাই না, এটাকে বলা কি, হর্ষদৃষ্টি। সেই জন্য সামনে যদি একটা অবতল লেন্স রাখা হয়, সেক্ষেত্রে কী হবে দেখে নাও, সেক্ষেত্রে হবে কি, প্রধান অক্ষের সমান্তরাল আলো রশ্মি গিয়ে এভাবে কি ছিটকে যাবে, এখানটায় গিয়ে মিলে যাবে, অর্থাৎ আমার প্রতিবিম্ব এখানে গঠিত হয়ে যাবে। তাহলে অবশ্যই হর্ষদৃষ্টি প্রতিকার করতে গেলে আমার অবতল লেন্স ব্যবহার করতে হবে, আর দীর্ঘদৃষ্টি প্রতিকার করতে গেলে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 2.7, কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, সুস্থ মানুষের চোখের জন্য নিকট বিন্দুর মান কত হবে? সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 2.7, ওকে, 25 সেন্টিমিটার। দেখে নাও, একটি সাধারণ মানুষের দৃষ্টি পাল্লা হচ্ছে কত, নিকট বিন্দু 25 সেন্টিমিটার, আর দূরতম বিন্দু হচ্ছে কি বা দীর্ঘতম বিন্দু হচ্ছে কত হবে, সেটা অসীম, ইনফাইনাইট, অর্থাৎ চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত দেখা যায়। সেই জন্য এর রেঞ্জ হচ্ছে কি 25 সেন্টিমিটার টু ইনফাইনাইট। তো যেহেতু এটা নিকট বিন্দু বলেছে, তাহলে সেটা আমরা 25 সেন্টিমিটার বলি। তাহলে যদি বলতে যে এর সর্বদীর্ঘতম বা দূরত্ব কতটুকু মানুষ দেখতে পারে, দীর্ঘতম দৃষ্টিগত হতে পারে, সেটা অসীম বা ইনফাইনাইট। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে 2.8 কোশ্চেন কী বলে, 10 কুলম্ব আধান কি, তো 10 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠাতে কত শক্তি লাগবে?
খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। এখানে এনার্জি বলতে কৃতকার্য, এনার্জি আর কৃতকার্য সেম জিনিস। তাহলে আমরা কি দিয়ে দেখে নাও, কিউ ইকুয়াল টু বলছে 10 কুলম। ওকে, 10 কুলম আধান আছে, 10 কুলম আধানকে 10 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে, তাহলে ভি ইকুয়াল টু 10 ভোল্ট। ওকে, 10 ভোল্ট। তাহলে কত শক্তি লাগবে, তাহলে ডাব্লু, তাহলে ডাব্লু ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে আমরা জানি সেটা কি বলতে পারি, যে ডাব্লু ইকুয়াল টু কিউভি। ওকে, ডাব্লু ইকুয়াল টু কিউভি। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই দেখুন কী হবে, তাহলে বা ডাব্লু ইকুয়াল টু কিউ এর মান হচ্ছে কি 10 ইন্টু ভি এর মান হচ্ছে 10, তাহলে ডাব্লু ইকুয়াল টু 100 জুল। ব্যাস, 100 জুল। দেখেন কত সহজ। সবসময় ফর্মুলা রেডি রাখবে, ফর্মুলাটা মনে রাখবে, ডাব্লু ইকুয়াল টু কিউভি। কিউ এর মান জানাচ্ছে, ভি এর মান জানাচ্ছে, তাহলে কিউ আর ভি এর মান বসিয়ে দিলেই আমি ডাব্লুর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নম্বর হচ্ছে কি 2.9। 2.9 কোশ্চেন থেকে কী বলছে, ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেখুন, ডাইনামো আর মোটর, এই দুটো জিনিসটা ভালো করে মনে রাখবে। ডাইনামোতে যান্ত্রিক শক্তি, ডাইনামো বলতে কি দেখবে, বিশেষ করে আগে পুরানো যুগেতে সাইকেল দেখবে, সামনে একটা হেডলাইট মতো থাকতো আর পিছনে চাকার সঙ্গে একটা মানে গোল মতো একটা জিনিস থাকতো। যখনই সাইকেল ঘুরতো সামনে লাইটটা জ্বলতো, আর সেটা যখন ঘোরে তখনই লাইটটা জ্বলে। লাইট জ্বলে কারণ তড়িৎ আছে বলে। তাহলে তড়িৎ করতে হবে যখন ওইটা ঘুরছে, তার মানে ঘোরা মানে কোনো জিনিস ঘুরছে মানে কি, সেটা যান্ত্রিক শক্তি। তার ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপরদিকে যদি মোটর বলি, মোটর ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তির রূপান্তর, যে কোনো মোটরে কারেন্ট দাও সঙ্গে সঙ্গে সেটা ঘুরতে লাগে। তাহলে মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ডাইনামোর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এখানে যে ডাইনামো বলছে, তাহলে এখানে কী হবে, যান্ত্রিক শক্তি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে দেখে নাও। কোশ্চেন নম্বর কত আছে, কোশ্চেন নম্বর হচ্ছে 2.9। 2.9, তাহলে যান্ত্রিক শক্তি। ওকে, যান্ত্রিক শক্তি। তাহলে ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নম্বর হচ্ছে কি 2.10। 2.10তে কী বলছে, এসআইতে জুলের সূত্রের গায়িতিক রূপটি লেখো। এসআইতে জুলের সূত্রের গায়িতিক রূপ খুবই সহজ আছে, দেখে নাও। এটা 2.10। 2.10, তাহলে এসআইতে জুলের সূত্রের গায়িতিক রূপ H ইকুয়াল টু I স্কোয়ার RT। ওকে, এত জুল। তাহলে H ইকুয়াল টু I স্কোয়ার RT, এত জুল। যদি সিজিএসে বলা হতো তাহলে এখানে জের একটা মান বসতো, 4.2 দিয়ে ভাগ করা হতো, যেটা যে যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এসআইতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, সেটা 1 হয়। সিজিএসে কত হচ্ছে 1/4.2, তাহলে এখানে সিজিএস হলে 1/4.2 করতে হতো। তাহলে এসআইতে তাপের যান্ত্রিক তাপের জুলের সূত্রের গায়িতিক রূপ কী হবে, H ইকুয়াল টু I স্কোয়ার RT। ওকে, 2.10-এর নেক্সট কোশ্চেন দেখুন, অথবাটা কী আছে, পরিবাহী রোধ ও প্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করব, এই ফর্মুলা ব্যবহার করেই আমরা করতে পারবো। তাহলে 2.10-এর অথবা 2.10 এর অথবা, তাহলে কী হচ্ছে H ইকুয়াল টু I স্কোয়ার RT। তা দেখুন, H ইকুয়াল টু I স্কোয়ার RT। নেক্সট পরবর্তীকালে কী বলছে, পরের পার্টটা বলছে যে পরিবাহীর রোধ এবং প্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রা কী বলছে, দ্বিগুণ করছে। সেক্ষেত্রে তাপ কী হবে, তাহলে H ড্যাশ ইকুয়াল টু বলতে পারে কি 2I। ওকে, 2I তার হোল স্কোয়ার RT। RT কেন পরিবর্তন হয় না, কেন এটা স্থির বলেছে। RTকে সমান রেখে একই রেখে স্থির রেখে প্রবাহ মাত্রাকে ডবল করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে কী বলেছে কি, তাহলে দ্বিগুণ করে উৎপন্ন তাপ কত হবে, অর্থাৎ H ড্যাশটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে H ড্যাশ ইকুয়াল টু 4I স্কোয়ার RT। তাহলে I স্কোয়ার RT মানে কি H, তাহলে H ড্যাশ ইকুয়াল টু 4H। তাহলে উৎপন্ন তাপ আগের কি 4 গুণ হবে। তাহলে এখানে যদি বলি পরিবাহী রোধ ও প্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের 4 গুণ হবে, পূর্বের 4 গুণ হবে। দেখেন, পূর্বের যে তাপ ছিল আমার H ইকুয়াল টু I স্কোয়ার RT, তার 4 গুণ হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 2.11 আছে, বামপক্ষ ডান পক্ষ আছে। বামপক্ষ কী বলছে, একটি ক্ষার ধাতু একটি সন্ধিগত মৌল, ত্রিবন্ধন দেখা যায়, দ্বিবন্ধন দেখা যায়। খুবই সহজ আছে, দেখেন আমি এটা তোমাদের ছবি আকারে লিখে দেখাচ্ছি। এটা বিভাগ খ আছে, এটা ওকে বিভাগ খ। তাহলে 2 পয়েন্ট কী হচ্ছে দেখেন, এখানে 2.11-এর 1
11। 1 নম্বরটা কী বলেছে দেখো, 1 নম্বরটা বলছে একটি ক্ষার ধাতু, একটি ক্ষার ধাতু। 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 নম্বরটা বলছে একটি সন্ধিগত মৌল, একটি সন্ধিগত মৌল, মৌল একটি সন্ধিগত মৌল। 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা বলেছে কি ত্রিবন্ধন দেখা যায়, ত্রিবন্ধন দেখা যায়। ওকে। 4 নম্বরটা দেখে নাও কি বলেছে দ্বিবন্ধন দেখা যায়, দেখা যায়। ওকে, এবার প্রত্যেকটার সঙ্গে আমরা মেলাবো। প্রথম দেখে না ত্রিবন্ধন দেখা যায়, আমরা খুবই তোমরা যারা বিশেষ করে মানে রাসায়নিক বন্ধনটা পড়েছো সেগুলো সমযোজী বন্ধন দেখবে, নাইট্রোজেনের ক্ষেত্রে ত্রিবন্ধন দেখা যায়, অর্থাৎ N ট্রিপল বন্ড N এইটা হয়। তা ত্রিবন্ধন দেখা যায় একমাত্র নাইট্রোজেনে, এখানে দেখো নাইট্রোজেন দিয়েছে অপশান এ, তাহলে এখানে হবে কি 3-এর দাগের হবে কি অপশান এ N2-তে, তাহলে N2-তে ত্রিবন্ধন দেখা যায়। নেক্সট দ্বিবন্ধনটা খুব সহজে দেখে না, দ্বিবন্ধন হচ্ছে ইথিলিনে, ইথিলিন দেখে না আমরা ইথিলিন যেটা C2H4, C2H4, N ইন আইন, ইন মানে হচ্ছে ডবল বন্ড, C2H4, তাহলে ইথিলিন এটা আছে, তাহলে ইথিলিনটারও C ডবল বন্ড C, তাহলে এখানে H2 এখানে H2। ওকে, তাহলে C2H4, তাহলে এটা হচ্ছে ইথিলিন, তাহলে ইথিলিনের দ্বিবন্ধন দেখা যায়। সেটা তাহলে অ্যান্সার কত হবে দেখে নাও, অপশান হচ্ছে সি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ইথিলিন, ইথিলিন। তার দুটো আমার চলে গেছে, এ আর সি চলে গেছে, আছে কি দেখুন তারপরে কি আছে এখানে, যে একটি সন্ধিগত মৌল আর একটি ক্ষার ধাতু। ক্ষার ধাতু এখানে কী দিয়েছে নিকেল আর লিথিয়াম। তো ক্ষার ধাতুর প্রথম শ্রেণী যে মৌলগুলো আছে প্রথম শ্রেণীতে সেটা আছে ক্ষার ধাতুগুলো, এখানে নিকেল নিশ্চয়ই আপনার লিথিয়াম দেখো প্রথমেই আছে, তাহলে এটা অবশ্যই কী হবে লিথিয়াম। তাহলে একটি ক্ষার ধাতু হচ্ছে কি অপশান বি হবে কি, এটা হচ্ছে কি অপশান বি লিথিয়াম। ওকে, লিথিয়াম বা এলআই। নেক্সট দেখে নাও একটাই বাকি আছে, সেটা অবভিয়াসলি এটা হবে কি অপশান ডি, সেটা কি আছে নিকেল, নিকেল। ওকে, তাহলে এইভাবে যখনই বাম পক্ষ ডান পক্ষ করবে, প্রথম হচ্ছে যেইগুলো তুমি সহজে জানো সেইগুলো আগে বসিয়ে দেবে, তাহলে বাদ বাকি পড়ে এলো সেখান থেকে ট্যালি করে তুমি সহজেই অন্য উত্তরগুলো বের করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 2.12, 2.12 কী কোশ্চেন বলতে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর মধ্যে কোনটির বীজাণু ধর্ম সর্বাধিক? বীজাণু ধর্ম সর্বাধিক কার? সেটা হচ্ছে আয়োডিনের হবে। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি আয়োডিন। তাহলে 2.12 হচ্ছে আয়োডিন, আয়োডিন হচ্ছে কি তোর বীজাণু ধর্মটা সব থেকে বেশি হবে। নেক্সট 2.13 কোশ্চেনটাতে এখানে কী আছে, কোন ধরনের যৌগের বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই? সেটা যে কি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে বলতে পারি কি আয়নের 2.13 হচ্ছে আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। নেক্সট কোশ্চেন দেখে নাও, এরই অথবা আছে 2.13 অথবা আছে কোন ধরনের যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়? সেটা অবশ্যই তড়িৎযোজী, কারণ সেপারেট পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে সেপারেট কোনো পরমাণুর অস্তিত্ব থাকে না বা অণুর অস্তিত্ব থাকে না বলে এখানে আমরা বলতে পারি এটাকে যে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের বদলে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি একই উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এটা হচ্ছে এর অথবাটাও উত্তর সেম, অথবা দুটোর উত্তর একই হবে। এক্সাম্পল হিসাবে কি NaCl। ওকে, NaCl এগুলো আমরা সংকেত ভর ব্যবহার করি তার আণবিক ভরের বদলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2.14 এর কোশ্চেন কি O2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। খুবই সহজে দেখে নাও, O2 হচ্ছে কি পারমাণবিক ভর কত হচ্ছে 8। ওকে, অক্সিজেন হচ্ছে 8, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে কত হবে দেখে নাও, ইলেকট্রন বিন্যাস 2 + 6, অর্থাৎ বাইরের অরবিটে কটা থাকবে 6টা ইলেকট্রন থাকবে। ওকে, এটা হচ্ছে অক্সিজেন ধরলাম, অক্সিজেন পরমাণু ধরলাম, এটা হচ্ছে আমার অক্সিজেন পরমাণু। ওকে, দুটো অক্সিজেন পরমাণু, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে 1
2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এরা কী করে দুটো ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করলে কী হবে দেখুন, তাহলে আলটিমেট আমরা এখানে পাবো দেখবে অক্সিজেন হলো 1 2 3 4 5 6, এখানে অক্সিজেন থাকবে 1 2 3 4 5 6। তাহলে এই দুটো ইলেকট্রন কী করে দেখে নাও, এই দুটো ইলেকট্রন একটা বন্ড করবে, এই দুটো ইলেকট্রন একটা বন্ড করবে, তাহলে ডবল বন্ড হয়ে যাবে। তার মানে এখানে দেখে নাও অক্সিজেন কটা হলো 1 2 3 4 5 6 7 8, এখানে অক্সিজেন হলো কি তাহলে দেখো না 8টা হয়ে গেলো। তাহলে এখান থেকে বলতে পারি কি ও ডবল বন্ড ও। ওকে, এইটা হচ্ছে এর লুইস ডট। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কত দেখুন 2.15। ওকে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে Na প্লাস আয়ন কোন তড়িৎ দ্বারা মুক্ত হবে, সেটা হচ্ছে কি ক্যাটায়ন হবে, এটা হচ্ছে ক্যাথোডে হবে, কারণ ক্যাটায়ন Na প্লাস হচ্ছে ক্যাটায়ন, তাহলে সেটা ক্যাথোডে গিয়ে মুক্ত হবে, অবশ্যই এটা কী হবে ক্যাথোড তড়িৎ দ্বারে। তাহলে এটা কোশ্চেন নাম্বার কত দেখবেন 2.15। 2.15 হচ্ছে কি ক্যাথোড, ক্যাথোডে মুক্ত হবে। ওকে, ক্যাথোডে মুক্ত হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি এর অথবা আছে। ওকে, 2.15 অথবা আছে কি কোশ্চেন দেখে নাও, NH4Cl ও NH4OH এর মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তো সেটা হচ্ছে কি NH4Cl। NH4Cl হচ্ছে কি বেশি তীব্র তড়িৎ বিশ্লেষক, তাহলে এখানে বলতে পারি কি NH4Cl। 2.15 হচ্ছে NH4Cl হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষক, তীব্র তড়িৎ বিশ্লেষক। ওকে, তাহলে NH4 থেকে NH4Cl হচ্ছে কি আমার তীব্র তড়িৎ বিশ্লেষক। তাহলে NH4Cl আর NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষক। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 2.16 কোশ্চেন হচ্ছে Al2O3 একে বলা হয় অ্যালুমিনা। ওকে, অ্যালুমিনা এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, এটা মিথ্যা হবে। ওকে, সত্য হবে না, এটা মিথ্যা হবে, কারণ কি অ্যালুমিনার সঙ্গে অ্যালুমিনাকে ডাইরেক্ট যদি এখান থেকে নিষ্কাশন করে অ্যালুমিনিয়াম আমরা নিষ্কাশন করতে যাই, সেখানে 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, সেই জন্য আমরা এখানের সঙ্গে ক্রায়োলাইট আর ফ্লোসফর মেশানো হয়। তাহলে অ্যালুমিনার সঙ্গে ফ্লোসফর আর ক্রায়োলাইট মিশ্রিত করে একে যদি উত্তপ্ত করা হয়, তাহলে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম পেয়ে যাবো। তাহলে দেখুন 2000 থেকে 900 ডিগ্রি হয়ে যেতে, তাহলে বিশুদ্ধ বা শুধু অ্যালুমিনা থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই না, তাহলে এখানে এটা উত্তর হবে কি মিথ্যা। ওকে, তাহলে এটা এটা হচ্ছে কি মিথ্যা হবে, 2.16 মিথ্যা। তাহলে কি বললাম অ্যালুমিনা বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 সঙ্গে যদি ক্রায়োলাইট আর ফ্লোসফর মেশানো হয়, তাহলে একে মিশিয়ে উত্তপ্ত করলে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা ভেঙে গিয়ে বিভাজিত হয়ে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। তোমরা বইয়ে দেখে নেবে এটা, যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে দেখবে বিশেষ করে যে তড়িৎ বিশ্লেষণ ওখানে দেখবে ধাতু নিষ্কাশন আছে, ওখানে দেখবে পুরো সমীকরণটা ক্যাথোডে কী হয় অ্যানোডে কী উৎপন্ন হচ্ছে সব ডিটেলসে দেওয়া আছে। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেনের 2.17 কোশ্চেনে কী বলে দেখে নাও, একটি তড়িৎ সুপরিবাহী অধাতব মৌলের নাম লেখা। খুব সহজ আছে, এটা আমরা জানি কি গ্রাফাইট, তাই না, অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী, তাহলে এটা সঠিক উত্তর হবে কি মানে গ্রাফাইট। 2.17 হচ্ছে গ্রাফাইট, সঠিক উত্তর হবে কি গ্রাফাইট। নেক্সট কোশ্চেন দেখে নাও, এর অথবা আছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমার কোন গ্যাস অ্যানোড উৎপন্ন হবে, তাহলে তোমার সেই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে কীভাবে তড়িৎ বিশ্লেষণ হয় জলের ক্ষেত্রে। তাহলে এই তো বিশুদ্ধ, এটা মনে রাখবে বিশুদ্ধ জলকে তড়িৎ বিশ্লেষণ করে না, এর সঙ্গে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মেশাতে হয় সামান্য, তবে এটা তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্লাটিনাম দণ্ড থাকে, এখানে টিউব থাকে। ওকে, এখানে প্লাটিনাম দণ্ড, এখানে টিউব দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে কি ক্যাথোড নেগেটিভ প্লেট, এটা হচ্ছে অ্যানোড পজিটিভ প্লেট। তাহলে অ্যানোডে আমার এখানে যে গ্যাস উৎপন্ন হবে সেটা হচ্ছে কি অক্সিজেন, কারণ দেখো না H2O এটা তড়িৎ বিশ্লেষণ হয় H প্লাস OH মাইনাস, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডের দিকে যাবে নেগেটিভ দিকে, সেখান থেকে 4OH, প্রথমে কী হচ্ছে OH প্লাস। ওকে, এখান থেকে ইলেকট্রন যদি বাদ দিই, তাহলে এখান থেকে দেখে নাও 4OH নাও 4E, তাহলে এখান থেকে হচ্ছে কি H2O উৎপন্ন হয়ে যাবে।
তো এখানে H2, তাহলে এখানে 2 দিয়ে দাও, 2H2O প্লাস O2 প্লাস O2, 2H2O প্লাস O2, তাহলে এই অক্সিজেনটা এখানে উৎপন্ন হবে। তাহলে অ্যানোডে কী গ্যাস উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি আমার অক্সিজেন। তাহলে এটার অথবা কী হবে, অক্সিজেন। অক্সিজেন এর অথবা, ওকে, অক্সিজেন গ্যাস আমার অ্যানোড উৎপন্ন হবে। অপরদিকে ক্যাথোডে কী হবে, হাইড্রোজেন গ্যাস। এখানে আরেকটা কোশ্চেন আছে যে মানে অ্যানোড এবং ক্যাথোডে যে গ্যাসের অনুপাতটা নির্ণয় করো। ক্যাথোডে অ্যানোডে যে আয়তনে গ্যাস উৎপন্ন হবে তার দ্বিগুণ, মানে এখানে যদি ভি আয়তনের গ্যাস উৎপন্ন অক্সিজেন গ্যাস, এখানে ক্যাথোডে কী হবে 2V, মানে অ্যানোডের দ্বিগুণ গ্যাস আমার কোথায় উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন হবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম হচ্ছে কি 2.18 কোশ্চেন কী বলে দেখে নাও। কোনো তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে, কোনো তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা, তড়িতে যে দ্রবণের তড়িতের বাহক কারা, সেটা হচ্ছে কি আয়ন। ওকে, ক্যাটায়ন বা অ্যানায়ন। ভালো করে দেখলাম, যখন যদি আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ করি জলের মধ্যে, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি OH মাইনাস আর H প্লাস। তাহলে দেখে নাও এদের ওই মুখ দেখে নাও, তাহলে H প্লাসটা কোন দিকে আসবে, ক্যাথোডের দিকে আসবে, আর OH মাইনাস অ্যানোডের দিকে যাবে। তাহলে এই আয়নের গতিশীল থাকার জন্য এরাই হচ্ছে কি তড়িতের পরিবহন করে। তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে কী হয়, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তা তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে তড়িতের বাহক হলে কারা, আয়ন, দুটি আয়ন, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ওকে, তা দেখে নাও এখানে টোটাল যে কোশ্চেন ছিল 18টা কোশ্চেন, সব কোশ্চেনে আলোচনা করে দিলাম। আজ যেগুলো আলোচনা করে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।